আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব বেল স্টেজ। এর আগে আমরা ক্যাপ স্টেজ পর্যন্ত আলোচনা করেছি। আজকে দেখব যে বেল স্টেজ, এই টুল ডেভেলপমেন্টের বেল স্টেজে কি হয়। আচ্ছা, আমরা জানি যে বেল স্টেজকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্লি বেল স্টেজ এবং আরেকটা হচ্ছে লেট বেল স্টেজ। তো প্রথমত এর আগের ভিডিওগুলোতে একদম শুরুর দিকে আমরা বলেছি যে এই যে টুল ডেভেলপমেন্টের যে স্টেজগুলো, এগুলোকে মেইনলি ভাগ করা হয়েছে কীভাবে বলে, এনামেল অর্গানের মরফোলজিক্যাল যে অবস্থা, অর্থাৎ মরফোলজিক্যাল যে স্ট্রাকচার, সেটার উপর ভিত্তি করে। তো বেল স্টেজ মিনস কি বলে, বেল স্টেজ এটা নির্দেশ করতেছে যে এই যে আমাদের এনামেল যে অর্গানটা, এই এনামেল অর্গানটা বেল শেপের মতো থাকবে। আচ্ছা, সেটা দেখতে কীরকম হবে? যে এনামেল অর্গান যদি বেল শেপের মতো হয়, এই যে জাস্ট এইরকম একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে বেল লাইক স্ট্রাকচার। এনামেল অর্গানটা হচ্ছে এখানে দেখতে কিসের মতো হবে? বেল স্টেজের মতো হবে। এই যে এনামেল অর্গানটা হচ্ছে যে বেল স্টেজের মতো হবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে যে বেল স্টেজ। তো এই বেল স্টেজের আর্লি বেল স্টেজ, লেট বেল স্টেজ দুটো ভাগে এনামেল অর্গানের শেপে কিছুটা চেঞ্জ আসে এবং তার ফাংশনাল দিক থেকেও কিছুটা চেঞ্জ আসে। তো প্রথমে আমরা দেখি যে আর্লি বেল স্টেজের ক্ষেত্রে কি হয়। তো আর্লি বেল স্টেজের ক্ষেত্রে বলা হচ্ছে 4 types of cell presents, that is outer enamel epithelium, inner enamel epithelium, striate reticulum and stratum intermedium। আচ্ছা, এইখানে আমাদের এই যে তিনটা যে যে লেয়ার আর কি, 4 types of সেলের মধ্যে এই তিনটা লেয়ার, 1 2 3, এই তিনটা আমরা এর আগে থেকেই জানি যে আউটার এনামেল, ইনার এনামেল, স্টিলেট রেটিকুলাম। এক্সট্রা টু ডেভেলপমেন্টের এই স্টেজে যে লেয়ারটা আসতেছে সেটা হচ্ছে যে স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম। এই স্ট্র্যাটাম ইন্টারমিডিয়ামটা এটা হচ্ছে 2 to 3, 2 to 3 লেয়ার্স অফ স্ট্র্যাটাম ইন্টারমিডিয়ামটা হচ্ছে 2 to 3 লেয়ার্স অফ স্কোয়ামাস সেলস, অর্থাৎ 2 থেকে 3 স্কোয়ামাস সেলের 2 থেকে 3 লেয়ার বিশিষ্ট বা 2 থেকে 3টি লেয়ার বিশিষ্ট, এটা কী ধরনের সেল বলে? স্কোয়ামাস সেল। এটা হচ্ছে স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম। এই স্ট্র্যাটাম ইন্টারমিডিয়ামের এই যে এখানে যদি আমরা দেখি যে জাস্ট স্ট্র্যাটাম ইন্টারমিডিয়ামটা কোনটা বলে, আমাদের এইখানে দেখা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম। এই যে এই অংশটা জাস্ট স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম, 2 থেকে 3টা লেয়ার। এটা এই যে আমাদের যে ইনার এনামেল এপিথেলিয়াম অথবা আমরা অ্যামিলোব্লাস্ট সেল যাই বলি, এবং এই যে স্টিলেট রেটিকুলাম, এই একটা অংশ এবং আমাদের এই একটা অংশ, এই দুইটার মাঝে যে তৃতীয় যে অংশটা, এটাকে আমরা এরকমভাবে যে স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম বলছি। এটা কী ধরনের সেল এখানে থাকবে বলে? এটা হচ্ছে স্কোয়ামাস সেল। তো এই স্ট্র্যাটাম ইন্টারমিডিয়ামের মেনলি ফাংশনটা কী বা এটার কি আসলে কাজটা কী? তো স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম এই বেল স্টেজ, আর্লি বেল স্টেজে আসে এবং এটা বলা হচ্ছে যে স্ট্র্যাটাম ইন্টারমিডিয়ামটা রিচ ইন অ্যালকালাইন ফসফেটেস। এটা একটা এনজাইম, যেই অ্যালকালিন ফসফেটিস আমরা জানি এইচ যুক্ত থাকলে সেটা এনজাইম হয়। তো এই অ্যালকালিন ফসফেটিসটা খুবই গুরুত্বপূর্ণ কিসের জন্য? এনামেল ফর্মেশনের জন্য। এবং এটা এই যে অ্যামিলোব্লাস্ট সেল আমরা যেটা বলতেছি যে অ্যামিলোব্লাস্ট সেল, এই অ্যামিলোব্লাস্ট সেল অথবা ইনার এনামেল এপিথেলিয়াম যাই বলি, যেটা পর ইনার এনামেল এপিথেলিয়ামটাই তো আসলে অ্যামিলোব্লাস্টে কনভার্ট হয়। তো এই অ্যামিলোব্লাস্ট সেলকে হেল্প করে কিসের জন্য বলে? এনামেল ফর্মেশনে হেল্প করে। এবং মূলত এই স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম এবং এই অ্যামিলোব্লাস্ট সেল এটা একটা ইউনিট হিসেবে কাজ করে ফর enamel formation. So they are stratum intermedium are called the supporting cells of amyloblast অথবা supporters of amyloblast to function their org. তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের স্ট্র্যাটাম ইন্টারমিডিয়ামের কথাবার্তা। এরপরে আমরা আরও কী কী জিনিস দেখতে পাই বলে, এইখানে দ্য কানেকশন বিটুইন ওরাল ectoderm and enamel organ degenerated and some remnants of the cell presence as cell rest of sere। এই জিনিসটা যদি আমরা দেখি তো এটা হচ্ছে যে এরকম দেখতে পাবো যে সেল রেস্ট অফ সেরে হিসেবে, অর্থাৎ আমরা এর আগে যেটা দেখছিলাম যে জেন্টাল ল্যামিনার মাধ্যমে এনামেল অর্গানটা কানেক্টেড ছিল। তো এই অবস্থানে এসে এই যে ডেন্টাল ল্যামিনা এটা তো চলে যাবে, ওরাল ectoderm-এর সাথে যে কানেকশনটা এনামেল অর্গানের ছিল সেটা নষ্ট হয়ে যাবে, ডিজেনারেটেড হয়ে যাবে। কিন্তু ডেন্টাল ল্যামিনার কিছু সেল এখানে থেকে যেতে পারে, যেই সেলগুলোকে আমরা পরবর্তীতে বলতেছি দিস আর দ্য সেল রেস্ট অফ সেরেস। এরপরে
দ্বিতীয় আরেকটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে যে ইনার এনামেল এপিথেলিয়াম ডিফারেন্সিয়েট ইন্টু অ্যামিলোব্লাস্ট। ইনার এনামেল এপিথেলিয়াম ডিফারেন্সিয়েট ইন্টু অ্যামিলোব্লাস্ট। তো এটা এই যে আর্লি বেল স্টেজ যেটা, সেই আর্লি বেল স্টেজেই এই ইনার এনামেল এপিথেলিয়াম এই যে এখানে যেগুলো ছিল এটা হচ্ছে অ্যামিলোব্লাস্ট, একটু তারা হচ্ছে যেখানে টল কলামনার হবে, তো অ্যামিলোব্লাস্টে কনভার্ট হবে। এবং তাদের যে আমরা যদি দেখি যে তাদের শেপটা বলা হচ্ছে যে দে লেন্থ ইজ 40 মাইক্রনস, লেন্থ ইজ 40 মাইক্রনস অ্যান্ড ওয়েট ইজ 4 to 5 মাইক্রনস। দে আর ফাংশনালি অ্যাক্টিভ ইন বেল স্টেজ। অর্থাৎ যদিও তারা ডিফারেন্সিয়েটটা শুরু হয় আমাদের আর্লি বেল স্টেজে, কিন্তু তারা ফাংশনালি অ্যাক্টিভ হয় লেট বেল স্টেজে। এছাড়াও আমরা যেটা জানি যে ডেন্টাল প্যাপিলা, যে এরিয়াটা ডেন্টাল প্যাপিলা যেটাতে থাকে, এই যে ডেন্টাল প্যাপিলা, এই ডেন্টাল প্যাপিলার সেলগুলোও ডিফারেন্সিয়েট হওয়া শুরু হয়। আমরা জানি যে ডেন্টাল প্যাপিলা থেকে ডেন্টিন এবং পাল্প থাকে। তো এর একদম আমাদের যে ইনার এনামেল এপিথেলিয়াম অথবা অ্যামিলোব্লাস্ট, এর কাছাকাছি একটা লেয়ারে ওডোন্টোব্লাস্ট অর্থাৎ ডেন্টাল প্যাপিলা থেকে ওডোন্টোব্লাস্ট ডেভেলপ করে। আর বাকি যে অংশটুকু থাকে, এই রেস্ট অফ দ্য পর্শন হচ্ছে আমাদের পাল্পকে ডেভেলপ করে। তো এটা আমরা পরবর্তীতে লেট বেল স্টেজের যে আলোচনা, সেই লেট বেল স্টেজের আলোচনাতে দেখব যে আমাদের কীভাবে ডেন্টাল প্যাপিলা সেলগুলো ডিফারেন্সিয়েট হয়ে এরকমভাবে ওডোন্টোব্লাস্ট হচ্ছে এবং পরবর্তীতে তারা হচ্ছে আমাদের ডেন্টিন ফর্মেশনে হেল্প করে। তাহলে পরে আমরা এখানে ইন টোটাল কী দেখতে পেলাম যে আমাদের যে আর্লি বেল স্টেজ, এই আর্লি বেল স্টেজে প্রথম কথা এনামেল অর্গান তো এখানে বেল শেপড থাকবে। দ্বিতীয়ত চার ধরনের সেল প্রেজেন্ট থাকে। এক্সট্রা একটা সেল থাকে স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম, এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ এনামেল ফর্মেশন। এছাড়াও স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম হার্ট টিস্যু জেনেসিসের ক্ষেত্রে হেল্প করে, যদি সেটা এখানে আলোচনা না। এছাড়াও সেল রেটস অফ সেরেস নামক সেরিয়া নামক এক্সট্রা একটা অংশ আসতে পারে, এটা আমরা দেখলাম। এবং আরও যে বিষয়টা যে আমাদের এখানে ইনার এনামেল এপিথেলিয়ামগুলো ব্লাস্টে কনভার্ট হয় বা ডিফারেন্সিয়েট হওয়াটা শুরু হয়। পাশাপাশি যে জিনিসটা হয় সেটা হচ্ছে ডেন্টাল প্যাপিলা সেলটাও ডিফারেন্সিয়েট করা শুরু করে ফর দ্য প্রিপারেশনস অফ লেট বেল স্টেজ। আর আরও যে স্টেঞ্জের যেটা আমি এখানে ফিগারে দেখানো হয় না, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে আউটার এনামেল এপিথেলিয়াম, যেটা এই যে আউটার এনামেল এপিথেলিয়াম এবং এই যে স্টিলেট রেটিকুলাম, তো এই আউটার এনামেল এপিথেলিয়ামগুলো এরকমভাবে এই স্টেজটাতে আসার পরে কিছুটা ইরেগুলার ইন শেপ, এখানে যেরকমভাবে এই যে এরকম খুব কনভেক্স একটা শেপ ছিল, তো এই স্টেজ থেকেই মূলত তার ইরেগুলার শেপটা শুরু হতে থাকে। এবং এই যে স্টিলেট রেটিকুলাম, তারা হচ্ছে যে ডিজেনারেট হওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হতে হয়। এবং কেন ডিজেনারেট হয় সেটা আমরা লেট বেল স্টেজ, যেটা সেই লেট বেল স্টেজে দেখব। তো দেখি লেট বেল স্টেজের ক্ষেত্রে আমাদের কি হয় বলা হচ্ছে যে অনস দ্য লেট বেল স্টেজের ক্ষেত্রে কী হলো যে আমরা যদি দেখি লেট বেল স্টেজ যে অ্যামিলোব্লাস্টে, যেটা আমরা এর আগের আলোচনাতে দেখলাম যে আর্লি বেল স্টেজের ক্ষেত্রে ইনার এনামেল এপিথেলিয়ামগুলো অ্যামিলোব্লাস্টে কনভার্ট হয়। তো অ্যামিলোব্লাস্টে কনভার্ট হয়, কিন্তু তারা দে আর ফাংশনালি ইনঅ্যাক্টিভ ইন আর্লি বেল স্টেজ। কিন্তু লেট বেল স্টেজে আসার পরে তারা হচ্ছে যেখানে এরকম ফাংশনালি অ্যাক্টিভ হবে। লেট বেল স্টেজে আসার পরে দে আর ফাংশনালি অ্যাক্টিভ। এবং যখন তারা ফাংশনালি অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এর আগে দেখেছি যে ওই যে ইনার এপিথেলিয়ামের নিচে কি থাকে, ডেন্টাল প্যাপিলার সেল থাকে। তো এরা কি করবে, যখন হোয়েন দে আর ফাংশনালি অ্যাক্টিভ দে সেন্ড সিগন্যালস টু সারাউন্ডিং একটোমেসেনকাইম অর ডেন্টাল প্যাপিলা। তো এই সারাউন্ডিং একটোমেসেনকাইম অ্যান্ড ডেন্টাল প্যাপিলাকে তারা হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে যে উই আর নাও অ্যাবল টু ডেপোজিট এনামেল। অর্থাৎ আমরা যে এখন এনামেল ফর্মেশনে প্রস্তুত আছি, এটার জানানোর জন্য সারাউন্ডিং যে একটোমেসেনকাইম অথবা ডেন্টাল প্যাপিলার যে সেল, সেই সেলগুলোকে তারা একটা সিগন্যাল সেন্স করে। তো এই সিগন্যাল পাওয়ার পরে ডেন্টাল প্যাপিলার সেলগুলো কী করবে বলে তারা ডিফারেন্সিয়েট ইন্টু ওডোন্টোব্লাস্ট। এর আগে আমরা যেটা আলোচনা করলাম যে আর্লি বেল স্টেজে ডেন্টাল প্যাপিলা ওডোন্টোব্লাস্টে কনভার্ট হওয়ার জন্য তার যে প্রয়োজনীয় প্রক্রিয়া সেটা শুরু করে দেয়। তো লেট বেল স্টেজে প্রবেশ করার পরে তারা ডিফারেন্সিয়েট ইন্টু ওডোন্টোব্লাস্ট, তারা ওডোন্টোব্লাস্ট ফর্মেশন করে। এবং যখন তারা ওডোন্টোব্লাস্ট ফর্মেশন করে, ওডোন্টোব্লাস্ট যে সেলগুলা এগুলো হচ্ছে ডেন্টিন ফর্মিং সেল। তো এরা ডেন্টিন ফর্মেশন শুরু করে এবং ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন তারা ফর্ম করে। এবং এই যে ফার্স্ট লেয়ার অফ ডেন্টিনটা হচ্ছে আমাদের এনামেল ফর্মেশনের ভিত্তি হিসেবে কাজ করে। ফার্স্ট লেয়ার অফ ডেন্টিনটা আমাদের এরকমভাবে এনামেল ফর্মেশনের কী হিসেবে কাজ করে, ভিত্তি হিসেবে কাজ করে। আমরা যদি একটু ফিগার দেখার চেষ্টা করি, তো এখানে আমরা দেখতে পাবো যে যখন কিনা ওডোন্টোব্লাস্ট সেলগুলো এরকমভাবে
ওডোন্টোব্লাস্ট সেলগুলো, এই যে ওডোন্টোব্লাস্ট সেল, এই ওডোন্টোব্লাস্ট সেলগুলো ডিফারেন্সিয়েট হলো, তারা এই যে ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন যেটা, হ্যাঁ, এই ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন তারা ফর্মেশন করলো। তো যখন ওডোন্টোব্লাস্ট সেলগুলো ডিফারেন্সিয়েট হয় এবং তারা ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন ফর্মেশন করে, ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন ফর্মেশনের পরে এই সেলগুলো আবার কী করে, যে ওই ওডোন্টোব্লাস্ট সেলগুলো আবার অ্যামিলোব্লাস্ট সেলকে একটা সিগন্যাল পাঠায় যে ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন ইজ ফর্ম, যেই সিগন্যালটা ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন ইজ ফর্ম, এরকম একটা সিগন্যাল তাকে পাঠাচ্ছে। পাঠানোর পরে এই যে অ্যামিলোব্লাস্ট সেলগুলো, সেই অ্যামিলোব্লাস্ট সেলগুলো ডেন্টিন ডেপোজিশনকে স্টার্ট করে। তার মানে যে এটা এই জন্য বলা হয়েছে এটা একটা রেসিপ্রোকাল সিস্টেম। রেসিপ্রোকাল সিস্টেম মিনস কি, যে অ্যামিলোব্লাস্ট সেলগুলো অর্থাৎ ওই ইনার এনামেল এপিথেলিয়াম থেকে অ্যামিলোব্লাস্ট ফর্মেশন হওয়ার পরে তারা সারাউন্ডিং ডেন্টাল প্যাপিলাকে একটা তারা নিচে, তাদের নিচে যে ডেন্টাল প্যাপিলা থাকে সেটাকে সিগন্যাল পাঠালো। যখন ডেন্টাল প্যাপিলাকে তারা এরকমভাবে সিগন্যাল পাঠাচ্ছে, ডেন্টাল প্যাপিলা সেল ওডোন্টোব্লাস্টে ডিফারেন্সিয়েট হলো, তারা ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন ফর্মেশন করলো, এবং এই ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন ফর্মেশনের পরে ওডোন্টোব্লাস্ট সেলগুলো আবার কি করতেছে বলে, ওডোন্টোব্লাস্ট সেলগুলো এই অ্যামিলোব্লাস্টকে একটা সিগন্যাল পাঠাচ্ছে, এবং তারপরেই মূলত ডিপোজিশন অফ এনামেলটা শুরু হলো, অ্যামিলোব্লাস্টে এনামেল ডিপোজিশন শুরু হয়। তো এই যে আমাদের একটার পর একটা এরকমভাবে ধারাবাহিক প্রক্রিয়া এবং পুনরায় এখানে আমাদের যে অ্যামিলোব্লাস্টের কাছে ফিরে আসা, তো এই প্রসেসটাকে বলা হয় রেসিপ্রোকাল ইন্ডাকশন। খুব মানে টিচারদের খুবই পছন্দের কোশ্চেন যে হোয়াট ইজ রেসিপ্রোকাল ইন্ডাকশন, আবার হোয়াট ডু ইউ মিন বাই রেসিপ্রোকাল ইন্ডাকশন। তো এটাই হচ্ছে আমাদের সেই রেসিপ্রোকাল ইন্ডাকশন, অর্থাৎ যে আমাদের অ্যামিলোব্লাস্ট ডেন্টাল প্যাপিলাকে স্টিমুলেট করবে, ডেন্টাল প্যাপিলা ওডোন্টোব্লাস্ট ফর্ম করবে, সেখানে ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন হবে, দেন অ্যামিলোব্লাস্ট ইজ স্টিমুলেটেড অ্যান্ড এনামেল অ্যাপোজিশন ইজ স্টার্ট। তো দিস ইজ নোন অ্যাজ দ্য রেসিপ্রোকাল ইন্ডাকশন। তো এই রেসিপ্রোকাল ইন্ডাকশনের মাধ্যমে আমরা দেখলাম যে ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন যেটা, সেই ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন ফর্মেশন হলো, এবং যখন ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন ফর্মেশন হলো তার উপরে আমাদের এনামেল ফর্মেশনটা শুরু হলো। এখানে একটা বিষয় লক্ষ্য করি যে, যেটা আমি আর্লি বেল স্টেজের আলোচনাতে বলছিলাম, যে এখানে যে স্টিলের রেটিকুলামগুলো সেগুলো ডিজেনারেশন হওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়, এবং এই যে এখানে যেটা বলা হয়েছিল যে আউটার এনামেল এপিথেলিয়াম কনভেক্স ছিল, সেটাও কি হবে, যে ইরেগুলার ইন শেপ হবে। তো এই যে এখানে ইরেগুলার ইন শেপ, তারা ইরেগুলার ইন শেপ হয়েছে। তো এই ইরেগুলার ইন শেপ এবং যে স্টিলের রেটিকুলাম ডিজেনারেট হওয়ার পেছনে খুব সুন্দর একটা কারণ রয়েছে, যুক্ত রয়েছে। সেটা কি, যে আমাদের এই যে ডেন্টাল প্যাপিলা, আর এটা হচ্ছে আমাদের এখানে অ্যামিলোব্লাস্টের সেল, এই যে এটা হচ্ছে আমাদের অ্যামিলোব্লাস্ট আর ইনার এনামেল এপিথেলিয়াম। তো এই এনামেল এবং ডেন্টিন ডিপোজিশন হওয়ার আগ পর্যন্ত কি হতো, যে এই যে ডেন্টাল প্যাপিলার সেলগুলো আমাদের অ্যামিলোব্লাস্ট অথবা ইনার এনামেল এপিথেলিয়ামকে নিউট্রিশন সাপ্লাই দিত, অর্থাৎ এখানে নিউট্রিশন সাপ্লাইয়ের হিসেবে কাজ করতো, বা নিউট্রিশনটা এখান দিয়ে এদের কাছে পৌঁছাতো। কিন্তু যখন এখানে হার্ট টিস্যু এই এনামেল এবং ডেন্টিন ফর্মেশন হলো, তখন আর নিউট্রিশনটা এই অবস্থান থেকে এই অবস্থানে যেতে পারে না। ফলশ্রুতিতে কি হয়, যে এই অ্যামিলোব্লাস্টগুলোর নিউট্রিশনাল যে সোর্স, সেই নিউট্রিশনাল সোর্সটা এরকমভাবে বন্ধ হয়ে যায়, বা নিউট্রিশনাল সোর্স গুলোর মধ্যে একটা বাধা সৃষ্টি হয়। তখন থেকে নতুন একটা নিউট্রিশনাল সোর্স খোঁজার চেষ্টা করতে হয়। তো এখানে নিউট্রিশনাল সোর্স বলতে এটা যদি বন্ধ হয়ে যায়, তো সারাউন্ডিং নিউট্রিশনাল সোর্স তো আসলে এই পাশ থেকে আসতে হবে তাকে, বা বিপরীত এই দিক থেকে আসতে হবে। তো এই দিক থেকে আসতে হলে তাকে অনেক বড় একটা ডিস্টেন্স পার হয়ে দেন নিউট্রিশনটাকে এর কাছে পৌঁছাতে হয়। তো এই জন্য আমাদের এই স্টিলেট রেটিকুলাম এবং আমাদের এই যে আউটার এনামেল এপিথেলিয়াম, এইগুলো হচ্ছে এরকমভাবে ডিজেনারেট হয় বা কোলাপস করতে থাকে, এবং তারা ডিস্টেন্সটাকে কমায় দেয়। ফলশ্রুতিতে এইখান থেকে আমাদের নিউট্রিশনাল সাপ্লাইটা অ্যামিলোব্লাস্টের কাছে আসতে পারে। এখানে খেয়াল করি যে স্টিলেট রেটিকুলামটা স্টোর হাউস অফ নিউট্রিশন হিসেবে কাজ করে, এবং তারা কি হয়, ডিজেনারেশনের মধ্যে নিউট্রিশনাল সাপ্লাইটাকে এরকমভাবে চালু রাখে। আর আউটার এনামেল এপিথেলিয়ামটা হচ্ছে এই ইনসাইড এবং আউটসাইডে আমাদের যে নিউট্রিশনের যে চলাচল, সেই চলাচলটাকে মেনটেন করে। এছাড়া শেপ, এনামেল অর্গানের শেপকে মেনটেন করা, রিডিউসড এনামেল এপিথেলিয়াম ফর্মেশন করা, এগুলোর কাজে হেল্প করে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে আমাদের যখন ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন এবং এনামেল ফর্মেশন হলো, এরপরে আমাদের অ্যামিলোব্লাস্টের নিউট্রিশনাল সোর্সটা বন্ধ হয়ে যায়, এবং এই অবস্থায় তাকে নতুন নিউট্রিশনাল যে সোর্স সেটা খুঁজতে হয়। এই স্টেজটা বা এই যে নতুন নিউট্রিশনাল সোর্স থেকে নিউট্রিশন আসা
আগ পর্যন্ত এবং এই অর্থাৎ ডেন্টিন এনামেল ডিপোজিশন থেকে নিউট্রিশন আসার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাকে আমাদের বলা হয় যে দ্য ক্রিটিক্যাল স্টেজ ফর অ্যামিলোব্লাস্ট, অর্থাৎ এই সময় অ্যামিলোব্লাস্টের জীবনের সবচেয়ে ক্রিটিক্যাল যে অবস্থা সেই অবস্থাকে সে আসলে পার করে। তো এই হচ্ছে আমাদের যে এনামেল এবং ডেন্টিন ডিপোজিশনের পরে স্টিলেট রেটিকুলাম এবং আউটার এনামেল এপিথেলিয়াম ডিজেনারেশনের একটা কারণ। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখবো, তাহলে আমাদের এখানে ওডোন্টোব্লাস্ট থেকে ডেন্টিন ডিপোজিশন শুরু হলো, অ্যামিলোব্লাস্ট থেকে আমাদের এরকম যে এনামেল ডিপোজিশন স্টার্ট হলো, ওইদিকে স্টিলেট রেটিকুলাম এবং আউটার এনামেল এপিথেলিয়াম থেকে কী কী পরিবর্তন হয় সেটাও মোটামুটি দেখা হলো। তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে লেডভেল স্টেজের আলোচনা। এখানে আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে ডেন্টিনটা ডিপোজিট হয়েছিল, এই ডেন্টিন ডিপোজিশনটা শুরু হয় কোথায় বলে ডেন্টিন এনামেল জাংশনে প্রথম শুরু হয় এবং ডেন্টিন এনামেল জাংশন থেকে সেটা হচ্ছে ডেন্টিন এনামেল জাংশনে শুরু হয় এবং টুথের কোন রিজন, ফিউচার টুথের কোন রিজনে বলে ফিউচার টুথের কাস্প যেটা, সেই ফিউচার টুথের কাসপাল রিজনে শুরু হয়, আমাদের ফিউচার টিথের কাসপাল রিজনে শুরু হবে এবং তারপরে সেটা হচ্ছে বলা হয়েছে প্রোসিডস পালপালি অর ইনটস। এই যে এটা হচ্ছে নিচের দিকে আসতে থাকে, আমাদের ফিউচার পাল্প হচ্ছে এইখানে, এগুলাই মূলত হচ্ছে পাল্প হিসেবে, ফিউচার পাল্প হিসেবে ইয়ে হবে আর কি, এক্সিস্টেন্স শো করবে। আর এই যে ডেন্টিন ডিপোজিশন, এটা মূলত এই যে পালপালি তারা হচ্ছে যেখানে গ্রো করতে থাকে, ডেন্টিনগুলো এই যে পালপালি গ্রো করতে থাকে। অপরদিকে আমাদের যে এনামেল ডিপোজিশন, সেই এনামেল ডিপোজিশন সেটাও স্টার্টস হয় মূলত ডেন্টিন এনামেল জাংশনের ফিউচার কাস্ট্রিস যেটা, সেই ফিউচার কাস্ট্রিসে, এবং এটা হচ্ছে আউটওয়ার্ডস, তার ডেন্টিন ডিপোজিশনটা হচ্ছে আউটওয়ার্ডস অ্যান্ড সার্ভাইকালি, এটা হচ্ছে সার্ভাইকালি এবং তারপরে হচ্ছে যে আমাদের এই যে আউটওয়ার্ড অর্থাৎ এখানে ডেন্টিন ডিপোজিশন উপরের দিকে, এনামেল ডিপোজিশন উপরের দিকে হতে থাকবে আর ডেন্টিন ডিপোজিশন এরকমভাবে নিচের দিকে আসতে থাকবে, অর্থাৎ পাল্পের দিকে হতে থাকবে। এই জন্য বলা হয়েছে যে ডেন্টিন ডিপোজিশন স্টার্টস অ্যাজ ডেন্টিনো এনামেল জাংশন ইন দ্য রিজন অফ কাস্টিস প্রোসিডস ইনওয়ার্ডস অ্যান্ড সার্ভাইকেল, ওই যে আমরা পাল্পের দিকে এবং সে নিচের দিকে, এই জন্য ইনওয়ার্ডস অ্যান্ড সার্ভাইকেল। আর শুরু হচ্ছে কোথা থেকে, ডেন্টিন এনামেল জাংশন থেকে। এনামেল ডিপোজিশন অলসো স্টার্টস ফ্রম কাস্ট্রিস অ্যাট ডেন্টিন এনামেল জাংশন বাট প্রোসিডস আউটওয়ার্ডস অ্যান্ড সার্ভাইকালি, দ্যাট মিনস আমরা যদি দেখি যে এই যে ডেন্টিন এনামেল জাংশন থেকে মূলত এনামেল ডিপোজিশন, এটা আমাদের এই অংশটা হচ্ছে আমাদের এখানে ডেন্টিন এনামেল জাংশন, এর উপরে এনামেল, নিচে হচ্ছে যে এখানে ডেন্টিন। তো এই অংশটা থেকে এনামেল ফর্মেশন উপরের দিকে হতে থাকবে, হ্যাঁ উপরের দিকে এবং এই বরাবর, উপরে এবং এই বরাবর, এই দুই দিকে হতে থাকবে। আর ডেন্টিন ডিপোজিশনটা এই ডেন্টিন এনামেল জাংশন থেকে নিচে এবং এই দিকে, হ্যাঁ নিচে এবং এই দিকে, তাহলে সার্ভাইকালি ইনওয়ার্ডস আর একটা হচ্ছে সার্ভাইকালি আউটার। এখন এই হোয়েন দ্য এই এনামেল অ্যান্ড ডেন্টিন ডিপোজিশন রিচেস অ্যাট ফিউচার সিমেন্টো এনামেল জাংশন, যখন কিনা আমাদের এই এনামেল এবং ডেন্টিন ডিপোজিশনটা ফিউচার সিমেন্টো এনামেল জাংশনে পৌঁছায়, তখন হার্টউইক এপিথেলিয়াল রুট শিট ইজ ফর্মড ফ্রম সার্ভাইকেল লুপ টু ইনিশিয়েট দ্য রুট ডেভেলপমেন্ট, অর্থাৎ যখন ক্রাউন পর্শনের ডেন্টিন এবং আমাদের এনামেল ডিপোজিশনটা কমপ্লিট হয়ে গেল, তো এখন টুথের রুট ডেভেলপমেন্টটা শুরু হয় এবং এই রুট ডেভেলপমেন্টটা শুরু হয় মূলত হার্টউইক এপিথেলিয়াল রুট শিটের ইনিশিয়েশনের মাধ্যমে, এবং এই হার্টউইক এপিথেলিয়াল রুট শিটটা আবার ফর্মেশন হয় সার্ভাইকাল লুপ নামক একটা পর্শনের মাধ্যমে। সার্ভাইকাল লুপটা কী জিনিস বলে, সার্ভাইকাল লুপটা হচ্ছে ইন্টারমিঙ্গেল অফ ইনার অ্যান্ড আউটার এনামেল এপিথেলিয়াম। পরবর্তী ভিডিওতে আমরা এখানে সার্ভাইকাল লুপ কী জিনিস বা এই অংশগুলো কী জিনিস এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই।